কাল থেকে তো অফিসে বেশ কয়েকদিন ছুটি আছে, চল কোথাও থেকে ঘুরে আসি। কথাটা মন্দ বলিসনি। এই অফিস কাজকর্ম জীবনটা একদম বোরিং হয়ে গেছে। কিরে তন্ময়, তুই কিছু বলছিস না যে? ভাবছি কোথায় যাওয়া যায়। তোর গ্রামের বাড়ি গেলে কেমন হয় বলতো? গ্রামের বাড়ির কথা শুনতেই তন্ময় কেমন যেন চিন্তিত হয়ে পড়ল। হ্যাঁ, শুনেছি গ্রামটা অনেক সুন্দর। শহরের কোলাহলে বিরক্ত হয়ে গেছি, গ্রাম থেকে ঘুরে আসলে ভালো লাগবে। তাহলে আর কি, এটাই ফাইনাল। কি বলিস তন্ময়? কিন্তু সেখানে তো এখন কেউ থাকে না। বাবা মাকে নিয়ে তো 5 বছর আগেই চলে এসেছি। তাতে কি, বাড়ি তো আছে নাকি? আছে, কিন্তু কোনো কিন্তু নয়। তোরও ভালো লাগবে, এতদিন পর যাবি। ভাই না করিস না প্লিজ। তন্ময় কিছুক্ষণ চুপ থেকে কিছু একটা ভেবে বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে কাল সকালেই বের হওয়া যাক। নীল আর তন্ময় দুজনেই সম্মতি জানালো। পরের দিন যথাসময়ে তিনজন রেল স্টেশনে এসে পৌঁছালো। আচ্ছা, ওইখানে তোদের বাড়ি দেখাশোনা করার কোনো লোক নেই, তাই না? তন্ময় আনমনে জানলার দিকে তাকিয়ে কি যেন ভাবছে। রাকিবের কথা যেন সে শুনতেই পেল না। রাকিব তন্ময়ের কাঁধে হাত দিয়ে বলল, কিরে, কি হলো তোর? কোথায় হারিয়ে গেছিস? কিছু বলছিস? বলছি, তোদের গ্রামের বাড়ি দেখাশোনা করার মতো কেউ আছে? না, বাড়ি ফাঁকাই পড়ে আছে, কেউই নেই। কি হয়েছে বলতো? তোদের গ্রামের বাড়ির কথা বলার পর থেকে দেখছি তুই কেমন চুপচাপ হয়ে গেছিস। আরে না না, কি বলছিস? অনেকদিন পর যাচ্ছি তো, ঠিকঠাক চিনতে পারবো নাকি সব, এটাই ভাবছি। তারা যখন ট্রেন থেকে নামলো তখন প্রায় বিকেল 3টে। স্টেশনেই দাঁড়িয়ে আছে তারা। তন্ময়ের গ্রাম স্টেশন থেকে মাইল খানেক দূরে। আচ্ছা তোরা এখানে দাঁড়িয়ে থাক, আমি সামনে গিয়ে দেখি কোনো গাড়ি পাই কিনা। কথাটা বলেই সামনের দিকে এগিয়ে গেল তন্ময়। কিছুটা এগিয়ে যেতেই দেখা হলো এক পরিচিত লোকের সঙ্গে। আরে তন্ময়, তুই এত বছর পর এখানে? কি খবর তোর? চিনতে পেরেছিস আমাকে? আরে তোকে কি ভোলা যায়? তুই আমার ছোটবেলার বন্ধু, তোকে কিভাবে ভুলে যাব? থাক থাক, আর বলতে হবে না। এতই যদি মনে থাকতো তাহলে এত বছর আসিসনি কেন? আসলে কাজের চাপ অনেক বেশি, তাই আর কি। কাজের চাপে আমাদের কথা না হয় ভুলেই গিয়েছিলি, তার কথা কিভাবে ভুলে গেলি? তন্ময় স্তব্ধ হয়ে গেল, মুখের ভাষা যেন হারিয়ে ফেলেছে। এর মধ্যেই পেছন থেকে রাকিব আর নীল এসে তন্ময়ের পেছনে দাঁড়িয়েছে। কেমন আছে সে? চল যেতে যেতে বলি। স্টেশনে তখন কার কথা হচ্ছিল রে? আমার প্রথম প্রেম, আমার ভালোবাসার মানুষ। কি ভালোবাসা, প্রেম? আগে তো কখনো বলিসনি। তন্ময় নীলকে কিছু না বলে হাসানকে জিজ্ঞেস করল, কেমন আছে সে এখন? ফিরে আসবি বলে সেই যে গেলি, আর তো খোঁজও নিসনি তার। সে আর বেঁচে নেই। কি বেঁচে নেই? বেঁচে নেই মানে? দেখ, মজা করিস না এসব নিয়ে। মজা করছি না আমি, চল ওই নদীর পাশে গাছের নিচে বসে সব বলছি। তুই তো জানিস জমিদারের ছেলের প্রথম থেকেই কুনজর ছিল তার প্রতি। তুই চলে যাওয়া 2 বছর পর তাকে এক প্রকার জোর করেই বিয়ে করে জমিদারের অকর্মণ্য আর বর্বর ছেলে রাতুল। বিয়ের পর থেকেই শুরু হয়
শারীরিক মানসিক নির্যাতন। বেচারি এক পর্যায়ে এইসব সহ্য করতে না পেরে এই নদীতেই ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। তন্ময়ের চোখে জল। কি বলবে সে বুঝে উঠতে পারছে না। নিজেকে সামলিয়ে নিয়ে তন্ময় বলল, চল এখান থেকে উঠি, সন্ধে হয়ে যাচ্ছে। তন্ময়ের বাড়ির সামনে যখন তারা পৌঁছালো তখন প্রায় সন্ধে হয়ে এসেছে। তোরা কি তাহলে এইখানেই থাকবি আজকে? হ্যাঁ, আমরা আজকের রাতটা এখানে থেকে কাল সকালেই ফিরে যাব। ঠিক আছে, তোরা বিশ্রাম কর, আমি তোদের জন্য খাবার নিয়ে আসবো রাতে। এরপর নীল, রাকিব আর তন্ময় একটা রুমে কোনো রকম থাকার মতো পরিষ্কার করে নিল। রাতে হাসান খাবার দিয়ে গিয়েছে। খাবার খেয়ে যে যার মতো শুয়ে পড়েছে। ধুর, ভাবলাম একটু ঘুরে ফিরে যাব, সবার মনটা ভালো হয়ে যাবে, কিন্তু কি যে ঘটছে এসব কিছুই বুঝতে পারছি না। তন্ময়, তোর যে এমন অতীত আছে, আগে কখনো বলিসনি কেন? এইসব নিয়ে আমি কখনো ভাবতেই চাইনি। কি হয়েছিল বলতো? পরে একদিন বলবো, আজকে ঘুমিয়ে পড়, খুব ক্লান্ত লাগছে। কেউ আর কথা বাড়ালো না। নীল আর রাকিব ঘুমিয়ে পড়েছে, কিন্তু তন্ময়ের চোখে ঘুম নেই। তন্ময় উঠে জানলার কাছে দাঁড়ালো। জানলার বাইরে তাকিয়ে আছে তন্ময়। চাঁদের আলোয় বাইরের প্রকৃতির স্তব্ধতা ভালোভাবে অনুভব করতে পারছে তন্ময়। তুমি যেও না তন্ময়, তুমি চলে গেলে আমি কাকে নিয়ে বাঁচবো বলো? ছোট থাকতে মাকে হারিয়েছি, তুমি আর বাবা ছাড়া এই কুলে আমার আর কেউ নেই। আমি তোমাকে হারাতে চাই না। চিন্তা করো না, আমি নিজেকে একটু গুছিয়ে নিয়ে আবার ফিরে আসবো। না গেলে হয় না। তুমি বুঝছো না কেন? আমি তো আবার তোমার কাছেই ফিরে আসবো। মাত্র 1 বছরের তো ব্যাপার। আমি আজ তাহলে উঠি, সব গুছিয়ে নিতে হবে। রাতের ট্রেনে আমাকে যেতে হবে। তুমি ফিরে আসবে তো আবার? হ্যাঁ, অবশ্যই আসবো। হঠাৎ কারো আওয়াজে অতীতের গভীরতা এড়িয়ে বর্তমানে ফিরে আসলো তন্ময়। কেউ যেন ধীরে ধীরে নাম ধরে ডাকছে তাকে। তন্ময়, 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 তন্ময়। ডাকটা শুনে তার শিরদাঁড়া ঠান্ডা হয়ে গেল। গলার স্বরটা চেনা, খুব চেনা। ঘরের বাতাস হঠাৎ গরম হয়ে গিয়েছে। জানলার দিকে তাকিয়ে তন্ময় দেখতে পেল একটা সাদা ছায়া মূর্তি। ধীরে ধীরে সেই ছায়ামূর্তি পরিষ্কার হতে লাগলো। চাঁদের আলোয় তার চেহারা দেখা গেল। অনন্যা! তন্ময় পাথরের মতো স্থির হয়ে গিয়েছে। অনন্যা, তুমি? সে কোনো কথা বলল না, শুধু হাত দিয়ে রাস্তার দিকে ইশারা করল। তন্ময় কেমন যেন সম্মোহিত হয়ে উঠল। নিজের ইচ্ছার বিরুদ্ধে তার পিছু নিল। রাত গভীর, অন্ধকার রাস্তা ধরে হেঁটে চলেছে। চারপাশে শুধু ঝিঁঝি পোকাদের আওয়াজ আর হালকা বাতাস। কিছুক্ষণ পর গ্রামের এক কোণে পৌঁছালো তন্ময়। পুরনো জমিদার বাড়ি। জায়গাটা দীর্ঘদিন ধরে পরিত্যক্ত, চারপাশে আগাছায় ভরা। অনন্যা তন্ময়ের দিকে তাকালো। তার চোখে যেন আগুন জ্বলছিল। ভেতরে চলো। তার কণ্ঠে একটা হিম শীতল দৃঢ়তা। বাড়ির দরজাটা নিজে থেকেই খুলে গেল। ভিতরে প্রবেশ করতেই একটা গন্ধ নাকে এলো। পুরনো কাঠ আর পচা মাটির গন্ধ।
কোথা থেকে চিৎকার ভেসে আসছে। বাঁচাও, কেউ শুনতে পাচ্ছ? আমাকে এখান থেকে মুক্ত করো। হঠাৎ এই আওয়াজে তন্ময়ের সম্মোহন যেন মুহূর্তে ভেঙে গেল। আশেপাশে তাকিয়ে দেখল কেউ নেই। কোথায় সে? তার ভেতর একটা ভয় কুঁকড়ে ধরল হঠাৎ। আমি এখানে কিভাবে এলাম? এমন সময় সে শুনতে পেল কাঁদতে কাঁদতে কেউ বলছে, আমাকে বাঁচাও, আমাকে এখান থেকে মুক্তি দাও, ও আমাকে মেরে ফেলবে। তন্ময় বিস্মিত হয়ে গেল। এই পরিত্যক্ত বাড়িতে কার যেন গলার আওয়াজ শুনতে পাচ্ছি আমি। ইচ্ছে না থাকা সত্ত্বেও তন্ময় সামনের দিকে এগিয়ে গেল। তন্ময় দেখতে পেল একটা ছায়া মূর্তি। কিছুটা কাছে যেতেই স্পষ্ট হলো তার মুখ। কে? রাতুল? আমাকে বাঁচাও, আমাকে এখান থেকে মুক্তি দাও, ও আমাকে মেরে ফেলবে। কে তোমাকে মেরে ফেলবে? আর এখানে কিভাবে এলে তুমি? রাতুল তাকে সব খুলে বলতে শুরু করলো। হ্যালো, রাতুল সাহেব বলছেন? হ্যাঁ বলছি, কে আপনি? আমি কে সেটা জেনে আপনার কাজ নেই। আপনি যে আপনার স্ত্রীকে হত্যা করে তার লাশ নদীতে ফেলে সেটাকে আত্মহত্যার রূপ দিয়েছেন, তার সব প্রমাণ আমার কাছে আছে। বাঁচতে চাইলে 10 লাখ টাকা নিয়ে আজ রাতে পুরনো জমিদার বাড়িতে দেখা করবেন। কে আপনি? এইসব কিভাবে জানেন? হ্যালো হ্যালো। ফোন কল কেটে গিয়েছে। রাতুল অনেকবার সেই নম্বরে কল করার চেষ্টা করল, কিন্তু ফোন সুইচ অফ দেখাচ্ছিল। রাতুল চিন্তিত হয়ে পড়ল। আর কোনো উপায় না পেয়ে রাতুল 10 লক্ষ টাকা রিভলভার নিয়ে রাতে জমিদার বাড়িতে পৌঁছালো। পরিত্যক্ত জমিদার বাড়ির চারদিকে ঝোপঝাড়ে ঢাকা। অন্ধকারে তেমন কিছু দেখা যাচ্ছে না। রাতুল জমিদার বাড়িতে প্রবেশ করার সাথে সাথেই জমিদার বাড়ির দরজা সজোরে বন্ধ হয়ে গেল। রাতুল কিছুটা ভয় পেয়ে গেল। কেউ আছেন? রাতুল ধীরে ধীরে এগিয়ে গেল। দোতলা থেকে মেইলি কণ্ঠে আওয়াজ আসলো, উপরে আসুন, আমি উপরে আছি। রাতুল কিছু না ভেবে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে দোতলায় উঠে গেল। একটি ঘর থেকে আওয়াজ আসছে, উপরে আসুন। সে একটা ঘরে প্রবেশ করল, কিন্তু সে কাউকে দেখতে পেল না। এইবার রাতুল অনেকটা ভয় পেয়ে গেল। কি ব্যাপার? কেউ তো নেই, এখান থেকে চলে যাওয়াই ভালো। সে দৌড়ে বের হতে গেল, কিন্তু ঘরের দরজা বন্ধ হয়ে গেল। কোথায় যাচ্ছ রাতুল? কে কে তুমি? কি চাও তুমি আমার থেকে? মনে করতে পারছো এই ঘরটার কথা? নেশায় মাতাল হয়ে এসে এইখানেই তুমি আমাকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলেছিলে। সবকিছু এত তাড়াতাড়ি ভুলে গেলে কিভাবে? কে তুমি? তোমাকে মেরে ফেলেছি মানে? দেখো, তুমি যেই হও, আমাকে যেতে দাও এখান থেকে। যত টাকা লাগে আমি তোমাকে দেব। তোমার কি মনে হয় তোমাকে টাকার জন্য ডেকেছি এখানে? তাহলে কি চাও তুমি আমার থেকে? প্রতিশোধ। প্রতিশোধ, হ্যাঁ হ্যাঁ, প্রতিশোধ চাই আমি তোর থেকে। আচমকা জানলার বাইরে বিদ্যুতের আলো ঝলসে উঠল। তার আলোয় রাতুল দেখতে পেল ঘরের কোণে দাঁড়িয়ে আছে অনন্যা। তুমি তুমি তো বেঁচে নেই। তুমি এখানে কিভাবে? কি ভেবেছিলি এত সহজে তোকে ছেড়ে দেবো আমি?
তোর বাবার ক্ষমতায় আমাকে বিয়ে করেছিলি, তারপর দিনের পর দিন আমাকে শারীরিক মানসিক নির্যাতন করেছিস, আর আমি চুপ করে সব সহ্য করে নিয়েছি। কিন্তু তুই তাতেও শান্ত হোসনি, আমাকে মেরে ফেললি। তুই কি করেছিলাম আমি, কি করেছিলাম? আমাকে মেরে ফেলে সবাইকে বললি আমি আত্মহত্যা করেছি। তুই পার পাবি ভেবেছিস? তুই ভাবলি কি করে আমি তোকে ছেড়ে দেব? আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও, আমাকে মেরো না, আমার ভুল হয়ে গেছে। চিন্তা নেই, এত সহজে আমি তোকে মারব না। তুই এইখানে বন্দী হয়ে থাকবি আজ থেকে। সব শুনে তন্ময় বলল, ছি, এত নিকৃষ্ট তুমি! কি পেয়েছো তুমি এসব করে? আমার ভুল হয়ে গেছে, আমি এর জন্য অনুতপ্ত। আমাকে বাঁচাও তুমি, এর যা শাস্তি হবে আমি মাথা পেতে নেব, শুধু আমাকে বাঁচিয়ে নাও। তন্ময় রাতুলের হাতে বাঁধা শিকল খোলবার চেষ্টা করতে লাগলো। তখনই সে ছিটকে মাটিতে পড়ে গেল। উফ! হঠাৎ অনন্যার আগমন। বৃথা চেষ্টা করছো তুমি তন্ময়। আজ তুমি কেন, কেউ ওকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। তুমি এই লোকটাকে বাঁচাতে চাইছো যে আমার জীবন শেষ করে দিয়েছে? ও আমাকে মেরে ফেলেছে, এবার ওর পালা। চোখের ইশারায় অনন্যা রাতুলের দুই হাতে শিকল খুলে দিল। রাতুলের দিকে অনন্যা এগিয়ে গেল। চারপাশে অন্ধকার আরো ঘন হয়ে উঠল। রাতুল ভয়ে মাটিতে পড়ে গেল। আমাকে ছেড়ে দাও, আমার ভুল হয়ে গেছে, আমাকে ছেড়ে দাও। অনন্যা তার কোনো কথাই শুনল না। অনন্যা থামো, এটা ঠিক হচ্ছে না। অনন্যা থামো, এটা ঠিক হচ্ছে না। অনন্যা ঘুরে তাকালো তন্ময়ের দিকে। তার চেহারায় আগের মায়াবী ছাপের কোনো চিহ্ন নেই। ঠিক হচ্ছে না? তুমি জানো না তন্ময়, আমাকে কি অমানবিক অত্যাচার ও করেছে। আজ ওকে ওর প্রাপ্য পেতেই হবে, আর তুমি এখানে এসেছো তার সাক্ষী হতে। তন্ময় বুঝতে পারছিল না কি করবে। তন্ময় জানে রাতুল অন্যায় করেছে, কিন্তু তার চোখের সামনে মানুষটি মারা যাচ্ছে, এটা সে মেনে নিতে পারছে না। অনন্যা, অনন্যা শোনো, আমি জানি সে তোমার জীবন শেষ করেছে, কিন্তু প্রতিশোধে কিছুই ফিরিয়ে আনা যাবে না। ক্ষমা করে দাও ওকে। অনন্যা থমকে গেল। তন্ময় হাঁটু গেড়ে বসে বলল, অনন্যা, আমি তোমাকে ঠকিয়েছি। আমি প্রতিশ্রুতি ভেঙে তোমাকে এই জায়গায় ফেলেছি। আমাকে শাস্তি দাও, কিন্তু এই প্রতিশোধ চক্র বন্ধ করো। শাস্তি? তুমি শাস্তি পেতে চাও? হ্যাঁ হ্যাঁ, আমি শাস্তি পেতে চাই। তোমাকে আজ এখানে ডেকে নিয়ে আসার কারণ বুঝতে পারছো? তুমি আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলে তুমি ফিরে আসবে। তুমি বলেছিলে আমাকে সব রকম বিপদ থেকে রক্ষা করবে, কিন্তু তুমি কোথায় ছিলে যখন রাতুল আমাকে এই পৃথিবী থেকে নিঃশেষ করে দিচ্ছিল তিল তিল করে? বলো, কোথায় ছিলে তুমি, বলো। তন্ময় মাথা নিচু করে শুনে, আমি জানি আমি যা করেছি তার ক্ষমার অযোগ্য। তুমি আমাকে শাস্তি দিতে পারো অনন্যা, আমি তা মেনে নেব। অনন্যার চোখে জল জল করা রাগ হঠাৎ থেমে যায়। শাস্তি? তুমি কি জানো শ্বাস নিতে না পারার যন্ত্রণাটা কেমন? যখন বুক ভারী হয়ে আসে আর মাথা বলে আর একটি শ্বাস নাও, শুধুমাত্র আর একটি, কিন্তু তা নিতে পারা যায় না। তুমি কি বুঝতে চাও সেই অনুভূতিটা? অনন্যা হঠাৎ তন্ময়ের গলা চেপে ধরে। তার হাত যেন বরফের মতো ঠান্ডা। তন্ময়ের শ্বাস ধীরে ধীরে আটকে যেতে শুরু করে। বন্ধ হয়ে আসছে, দম বন্ধ হয়ে আসছে। অনুভব করতে পারছো তন্ময়? তন্ময় মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ে। তার চোখ বন্ধ হয়ে আসতে থাকে। হঠাৎ সব থেমে যায়। অনন্যা ধীরে ধীরে তার হাত সরিয়ে নেয়। তন্ময় মাটিতে বসে কাঁপছে। তার শ্বাস ধীরে ধীরে স্বাভাবিক হয়।
অনন্যা কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে। তারপর হঠাৎ তার দৃষ্টি পড়ে রাতুলের দিকে। রাতুল তখন আতঙ্কে কাঁপছে। অনন্যা, আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে, আমি সত্যি অনুতপ্ত, আমাকে ছেড়ে দাও আমাকে। অনুতপ্ত? তুই? যে মানুষটা আমার নিঃশ্বাস পর্যন্ত কেড়ে নিয়েছিল সে এখন মাফ চাইছে? আমি যা করেছি তার শাস্তি পাওয়ার জন্য আমি তৈরি, কিন্তু দয়া করে আমাকে মেরে ফেলো না, আমাকে একবার সুযোগ দাও। ঠিক আছে, মৃত্যু তোর জন্য সহজ শাস্তি হবে। আমি তোকে এমন শাস্তি দেব যে তুই বেঁচে থেকে প্রতিটি মুহূর্ত এই অপরাধের ভার বইবি। তুই যে অন্যায় করেছিস তার প্রায়শ্চিত তুই এই জীবনে করবি। তো সব কিছু শেষ হয়ে যাবে রাতুল, সব। এমন সময় চারপাশ থেকে অদ্ভুত শব্দ শোনা যায়। অন্ধকারে অনেকগুলো ছায়া জেগে ওঠে আশেপাশে। এই ছায়ারা আমার সাক্ষী। আজ থেকে তারা তোর জীবনকে দুর্বিষহ করে তুলবে। তুই প্রতিটি রাতে আমার কণ্ঠ শুনবি, প্রতিটি ঘুমের মধ্যে আমার মৃত্যুর প্রতিটি মুহূর্ত দেখবি আর যন্ত্রণায় ভুগবি। না, দয়া করো, আমাকে এভাবে ফেলে রাখো না, দয়া করো। তোর শাস্তি শুরু হলো রাতুল। এবার তোকে তোর পাপের ভার নিজেকেই বইতে হবে। তারপর রাতুলকে অদৃশ্য ছায়াগুলো ঘিরে ধরে আর ওকে নিয়ে অদৃশ্য হয়ে যায়। চারপাশ আবার শান্ত হয়ে ওঠে। অনন্যা ধীরে ধীরে তন্ময়ের দিকে তাকায়। তাহলে রাতুলের মতো আমিও কি শাস্তি পাবো অনন্যা? তোমার শাস্তি আমি নিজেই হয়ে যাব তন্ময়। প্রতিটি দিন, প্রতিটি ক্ষণ তুমি আমার কথা মনে করবে। আমি চাই তুমি বাঁচো, আমার কষ্টটা মনে রাখো, কারণ আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসার মানুষকে শাস্তি দিয়ে নিজের ভালোবাসাকে ছোট করব না। তুমি আমাকে দেওয়া তোমার প্রতিশ্রুতি রাখোনি, কিন্তু আমি তোমার প্রতি আমার ভালোবাসা রাখবো। ভালো থেকো। তারপর ধীরে ধীরে অনন্যা মিলিয়ে যায়। অনন্যা, অনন্যা! তন্ময় নির্বিকার ভাবে একা দাঁড়িয়ে থাকে সেখানেই। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা যারা গল্প পাঠাতে চান আমাদের ফেসবুক পেজে ইনবক্স করে পাঠাতে পারেন, অথবা আমাদেরকে মেল করতে পারেন। এছাড়াও আমাদের ইনস্টাগ্রাম আইডি আছে, আপনারা ফলো করে নিতে পারেন। সব কিছুর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে।